দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। টঙ্গীতে ইজতেমা ঘিরে তাবলিগের দুই পক্ষের তুমুল সংঘর্ষ, 4 জন নিহত, আহত শতাধিক। তাবলিগের মুরব্বিদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক, হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 7 আসামি হাইকোর্টে খালাস। শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ আনলেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। এবারে পুরো আয়োজন। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ঘিরে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের মধ্যে আজ তুমুল সংঘর্ষ হয়েছে। এতে প্রাণ গেছে 4 জনের, আহতদের সংখ্যা শতাধিক। এই ঘটনার পর ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। দেখেন কিভাবে গাড়ির মধ্যে হামলা। বুধবার দিবাগত রাত 3টার দিকে মাওলানা সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে শুরু করে। এ সময় মাঠের ভেতর থেকে মাওলানা জুবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বুধবার সকাল থেকেই মাঠ দখলে নেন সাদ কান্দলভির অনুসারীরা। ইজতেমা ময়দানেই 20 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত জোর ইজতেমা করতে চান তারা। এত সুযোগ সুবিধা থাকার পর যে মাঠ আমাদের ইজতেমার কার্যক্রমের জন্য বরাদ্দ, সেটা ছেড়ে অন্যত্র যাব কেন? দায়টা তারাই নিবে যারা এই শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্ত করে তুলেছে, যারা সংঘাতের উস্কানি দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পরে গণবিজ্ঞপ্তিতে পুলিশ জানায় বিশ্ব ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। কোনো সমাবেশ হবে না, অস্ত্রশস্ত্র, লাঠি, বিস্ফোরক দ্রব্য নিয়ে কেউ চলাচল করবে না। 2 এর অধিক ব্যক্তির কোনো সমাবেশ এখানে ঘটবে না এবং লাউড স্পিকারে কোনো মাইকিং বা অন্য কোনো কিছু শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত মাওলানা জুবায়ের পন্থীদের 5 দিনের জোর ইজতেমা সম্পন্ন হয়েছে। এরপর থেকে ইজতেমা ময়দান জুবায়ের পন্থীদের দখলে রাখে। নানাভাবে মাঠ ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হলেও তারা মাঠ দখলে রাখে। দীপ্ত বার্তাকক্ষ। টঙ্গীতে সহিংসতার পর তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা। অবশ্য মাওলানা সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জুবায়েরপন্থীরা। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার মাঠ দখল কেন্দ্র করে বুধবার তাবলিগ জামাতের 2 পক্ষের মধ্যে তুমুল সহিংসতা হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর 2 পক্ষের মুরব্বীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে দিনভর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে মাওলানা সাদপন্থী মুরব্বীরা সরকারি সিদ্ধান্ত মেনে মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তাঁদের অনুসারীদের উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানান। যে ঘটনা হয়েছে কে দায়ী সেটা জরুরি নয়, অবশ্যই আমরা মুসলমান হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি এবং এটা একেবারে অনুচিত হয়েছে, যাই হয়েছে, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড যেন না হয়, যাবতীয় চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন মাওলানা জুবায়েরপন্থী মুরব্বীরাও। তাদের দাবি সহিংসতার জন্য সাদপন্থীরাই দায়ী। এই সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। ইজতেমা অবশ্যই হবে ইনশাআল্লাহ। সাদপন্থীদের ইজতেমা হওয়ার মতো এখন আর কোনো অবকাশ নেই। তারা এই ধরনের ঘটনা ঘটানোর পর তাদের এখানে ইজতেমা তো পরের কথা, বরং তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করতেছি এরপরে আর এই প্রশ্ন আসবে না যে তারা ইজতেমা করতে পারবে কি পারবে না। পরে মন্ত্রণালয়ের অবস্থান পরিষ্কার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত
তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে, আপনারাও চাচ্ছেন সব এক হইতে, তারা যদি আবার আলোচনা করে তারা একটা সমাধানে আসতে পারে। তিনি বলেন, তাবলিগ জামাতের দুই পক্ষের উপরই নির্ভর করছে এবারের বিশ্ব ইজতেমার ভবিষ্যৎ। ডেট দুইটা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়েরা আলোচনা করুক, আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নিব। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামের চাঞ্চল্যকর 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। আর সাজা কমিয়ে 6 জনকে 10 বছর করে কারাদণ্ড এবং উলফা নেতা পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ ডেথ রেফারেন্স এবং দণ্ডপ্রাপ্তদের আপিল নিষ্পত্তি করেছে আদালত। রায়ে আদালত বলেছে, মামলাটির তদন্তে দুর্বলতা ছিল। 2004 সালে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র আটকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত, যা উচ্চ আদালতে টেকেনি। 2014 সালে দেয়া বিচারিক আদালতের রায়ের ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে বুধবার রায় দেয় হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দেয়। তবে 6 আসামির 10 বছর করে কারাদণ্ড এবং পরেশ বড়ুয়ার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি, আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না, এটা মাত্র 10 বছরে এনে দিয়েছেন। এখন পূর্ণাঙ্গ রায় পেলে পরে আমরা দেখতে পারবো যে কোর্টের অবজারভেশন। মামলাটির তদন্তে দুর্বলতা ছিল বলে উল্লেখ করেছে আদালত। নিরপরাধ কোনো ব্যক্তিকে সাজা দেয়া কাম্য নয় বলেও আদালত অভিমত দিয়েছে। ইনভেস্টিগেশনের পারপাস কি? ইনভেস্টিগেশনের পারপাস হলো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ, অকাট্য সাক্ষ্য প্রমাণ কোর্টের সামনে হাজির করা। যদি ইনভেস্টিগেশন করে অকাট্য সাক্ষ্য প্রমাণ হাজির করতে না পারে, আদালতের সামনে এভিডেন্স ছাড়া অন্য কিছু দেখার সুযোগ নাই। এই জন্য বাবর সাহেব বেকসুর খালাস পেয়েছেন, নিজামী সাহেব বেকসুর খালাস পেয়েছেন। খালাসপ্রাপ্তদের মধ্যে লুৎফুজ্জামান বাবর সহ 4 জন কারাগারে। মতিউর রহমান নিজামী এবং এনএচআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম মারা গেছেন। এছাড়া সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন পলাতক। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। আজ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ে গিয়ে তিনি এই অভিযোগ দায়ের করেন। শেখ হাসিনা ছাড়া আরও কয়েকজনের নাম রয়েছে অভিযোগে। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে তদন্ত শুরু করা হবে। সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে মাইকেল চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার এবং দলের অভিযোগ। এরপর তার কোনো হদিস মেলেনি 5 বছর। গত 5 আগস্ট সরকার পতনের 2 দিন পরে মাইকেল চাকমা জনসম্মুখে আসেন। নর্মালি মুখ ডাকা থাকে, যারা আমাকে ধরে তুলে নিয়েছে তারাও মানে এই মুখ ডাকা এভাবে থাকে, কখনো তারা মুখ ডেকা না। কিন্তু আমি ওখানে থাকার সময় বেশ কয়েকবার জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কারা, কিন্তু যখন আমি প্রশ্ন করি ওরা রেগে যায় এবং তারা বলে যে আপনি যে প্রশ্ন করছেন দ্বিতীয়বার কাউকে প্রশ্ন করবেন না, এটা করলে আপনাকে ভুল বুঝবে এবং আপনার দুর্ভোগ বাড়বে আরও, মানে সে কথা তারা বলছে। কিন্তু আমাকে যখন জিজ্ঞাসাবাদের সময় নিয়ে যেত তখন আমাকে হ্যান্ডকাপ পরিয়ে দিত এবং চোখ বাঁধা থাকতো কাপড় দিয়ে, তারপর টুপি পরিয়ে দিত, লম্বা টুপি, তারপরে আরেকটা কাপড় দিয়ে চোখ বেঁধে দিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ ও দেশের বাইরে অনেক ষড়যন্ত্রকারী রয়েছেন, তারা চায় না বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে একথাই বলেছেন তারেক রহমান। তিনি বলেন, যদি ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সঠিক জবাব পাবে। আপনাদের এই মঞ্চে এই অনুষ্ঠানস্থলে অনেকে বসে আছেন যারা বিভিন্নভাবে যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী, যারা চায় না এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, স্বাবলম্বী হোক, যারা এটা চায় না, আমরা যদি 31 দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে।
প্রধান উপদেষ্টার দেয়া নির্বাচনী রোডম্যাপ অস্পষ্ট এবং আংশিক বলে মনে করছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। সরকার যে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে তা দ্রুত সময়ের মধ্যে শেষ করার পর রাজনৈতিক অংশীজনদের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া উচিত বলেও জানান তারা। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এর পরপরই রাজনৈতিক দলগুলো থেকে প্রশ্ন আসে কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী ইস্যুতে সংস্কার রোডম্যাপ সহ নানা বিষয় নিয়ে অংশীজনদের সাথে কয়েক দফা আলোচনায় বসে অন্তর্বর্তী সরকার। অবশেষে সরকার গঠনের 4 মাস পর 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের রোডম্যাপ দেন প্রধান উপদেষ্টা। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এই বক্তব্যকে বিএনপি সহ অন্যান্য দল সাধুবাদ জানালেও সুনির্দিষ্ট দিনক্ষণ চায় তারা। রোডম্যাপ একটা বলেছেন বটে, কিন্তু সেটাও অস্পষ্ট। হ্যাঁ, মানে এটা খুব কংক্রিট না। এই যে নির্বাচনের একটা টাইমলাইন বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেছেন, সেটাকে আমরা স্বাগত জানাই। আমরা প্রত্যাশা করি যে যত দ্রুত সম্ভব অংশীজনদের সাথে আরও কথাবার্তা হবে এবং কথাবার্তা বলেই এই যে পুরো আরও সুনির্দিষ্ট যে একটা রোডম্যাপ সেটা তৈরি করা যাবে। জামায়াত ইসলামের নেতারা বলছেন সরকার যে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে তা দ্রুত সময়ের মধ্যে শেষ করেই নির্বাচন দেওয়া উচিত। যে কোনো দেশে নির্বাচনের একটা প্রাইমারি আইডিয়া এইভাবেই মানুষ সাধারণত দেয়, এটা সেরকম একটা ধারণা মাত্র, এটা ঠিক। এবং সেটা উইদিন দিস ইয়ার হতে পারে, এরপরে আর 1-2 মাস লাগতে পারে, এটাকে ধারণাই বলে। এটা কোনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা নয়। তবে আমি সম্পূর্ণ সংস্কার করে উনি নির্বাচন দেবেন এটা আমিও চাই না, কারণ এটা করা এই সরকারের পক্ষে সম্ভব না। শুধু নির্বাচনের নিরপেক্ষ করতে যেটুকু সংস্কার প্রয়োজন মিনিমাম কয়েকটা বিভাগে, সেগুলোর দিকে মনোযোগ দিলেই তাই উনি এ সময়ের মধ্যে যদি পারে তো আলহামদুলিল্লাহ। নির্বাচনে যতই দেরি হবে ষড়যন্ত্রের জাল ততই ছড়াবে বলে মনে করেন তিনি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় 20টির মতো ঘর পুড়ে গেছে। বিকেল 4:15টার দিকে এই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। আমরা 5:12 আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এবং 6:18 আমাদের আগুন সম্পূর্ণ নির্বাপন হয়। উক্ত আগুনে কোনো আহত বা নিহত হয়নি। আসলে প্রায় 15-20টার মতন ঘর পোড়া গিয়েছে। তো কী কারণে আগুন লেগেছে এটা এখন আমরা আইডেন্টিফাই করে নিই, আমরা হয়তো তদন্ত সাহেবকে বলতে পারি। শিক্ষার্থীদের গুপ্ত হত্যার অভিযোগে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সন্ধ্যায় নগরীর 16 শহর এলাকায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। 16 শহর থেকে মিছিলটি 2 নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তারা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, একের পর এক শিক্ষার্থী গুপ্ত হত্যার শিকার হচ্ছে, অথচ প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে। তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব পালন করতে না পারলে সরে যেতে হবে। যশোরের শার্শা সীমান্ত থেকে সাবু হোসেন এবং জাহাঙ্গীর আলম নামে 2 ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। পুলিশ জানিয়েছে সকালে 5 ভুলট এলাকার বাংলাদেশের সীমানার ভেতর থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মারধরের শিকার হয় জাহাঙ্গীর। আর গতরাত 1:30টার দিকে বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের সাবু হোসেন ভারতের সীমানায় গেলে বিএসএফের হাতে আটক হয়। পরে বিএসএফ তাকে মারধর করে বাংলাদেশের সীমান্তে রেখে যায়। পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেন। ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্সবিহীন অটোরিকশা ও ইজি বাইক সড়কে দখল নেয় দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। জনসাধারণের অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ কিংবা পৌর কর্তৃপক্ষের যথাযথ ভূমিকা না থাকায় দুর্ভোগের মাত্রা দিন দিন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
সড়ক জুড়ে অটোরিকশার এমন দৌরাত্ম্য নিত্যদিনের, কোনো নিয়মনীতির বালাই নেই। ৫ আগস্টের পর থেকে ট্রাফিক পুলিশ ও পৌর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা। অভিযোগ উঠেছে পৌরসভা থেকে ৩,০০০ রিকশা এবং ১,১৯১টি অটোরিকশা লাইসেন্স দেওয়া হয়েছে, যা রাস্তার ধারণ ক্ষমতার চেয়েও বেশি। বর্তমান চিত্র আরও ভয়াবহ। এখন অন্তত ১০,০০০ ব্যাটারি চালিত ইজি বাইক ও অটোরিকশা চলাচল করছে। সংকীর্ণ সড়কে অতিরিক্ত যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। ওনাকে আমি বলছি যে এখানে গাড়িটা রাখছো কেন, তুমি উনি আমার সাথে খারাপ আচরণ শুরু করে দিচ্ছে। আমাদের শহরে যানজটের যে মেন একটা কারণ এটা হচ্ছে কেউ প্রমাণ মানতেছে না। সেজন্য আমি তারা তো লাইন ছাড়া লাইনে ঢুকে দেয়, আইন সকলে মেনে চলে না, তার কারণে এরকম সমস্যা বেশি হয়। এই বড় অটোগুলি বন্ধ থাকলে যানজট আর লাগবে না। এছাড়া অধিকাংশ ফুটপাত রয়েছে হকারদের দখলে। এতে সড়কের জেল রোড, কুমারশীল মোড়, সড়ক হাসপাতাল রোড, টিএ রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দীর্ঘ সময় যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকে। দখলে পুরো শহর, এখানে উচ্ছেদ অভিযানটা খুব জরুরি। যে জায়গা বাদুপুর থেকে আসার কথা 15 মিনিট, এই জায়গা লাগছে 1.5 ঘন্টা। চারা গাড়ি শহর বইরে গেছে গা, অতিরিক্ত লাইসেন্স চারা গাড়ি, সব চারা লাইসেন্স চারা গাড়ি দিয়ে একটা ব্যবস্থা করুন লাগতো। রাস্তাঘাট যে ভালো না, রাস্তাঘাট তো সব ছোট দিকটা ভাঙা। অনেক সময় কি করতে হয়, গাড়ি থেকে নেমে আমাদের হাঁটা শুরু করতে হয়, হেঁটে আমাদের কলেজে যেতে হয়। এমনিতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরটা ছোট একটা শহর, এর ভিতরে রাস্তাঘাট মানে তেমন একটা চওড়া না, ছোট রাস্তা। এর ভিতরে যে হকারদের অবস্থা খারাপ। ১৫০ বছরের পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। মাস্টার প্ল্যান গ্রহণ করার কথা জানিয়েছে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। এই মাসেই আমরা মাস্টার প্ল্যান নিয়ে আগাবো। আমরা বিশেষ করে এই কাজটা করতে চাই, এখন ডিভাইডার দিয়ে আমরা রাস্তাটা যতদূর লম্বা করা যায়, আমরা যাতে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি ঘোড়া চলবে দুই পাশে। পৌরসভার ট্রাফিক নিয়ন্ত্রণে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি ব্রাহ্মণবাড়িয়াবাসীর। দীপ্ত বার্তাকক্ষ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের জেরে আজ অচল হয়ে পড়ে লোকসভার অধিবেশন। অমিত শাহের বিরুদ্ধে ভারতের সংবিধানের অন্যতম রূপকার আম্বেদকরকে অবমাননার অভিযোগ এনে পার্লামেন্টের 2 কক্ষের অধিবেশন অচল করে দেন বিরোধীরা। কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ হয় পার্লামেন্টের ভবন চত্বরে। দাবি জানানো হয় অমিত শাহকে ক্ষমা চাওয়ার। এর আগে মঙ্গলবার রাজ্যসভায় অমিত শাহ বলেন, আম্বেদকরের নাম নেওয়া ইদানিং ফ্যাশন বা হুজুগ হয়ে দাঁড়িয়েছে। প্রথম মন্ত্রিসভা থেকে আম্বেদকরকে পদত্যাগ করতে হয়েছিল বলেও উল্লেখ করেছেন অমিত শাহ। এরপর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকে বিরোধীরা। ইসরায়েলের সামরিক বাহিনীকে সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বিরুদ্ধে মামলা করেছেন 5 ফিলিস্তিনি। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে এ মামলা দায়ের করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল গাজায় চরম মানবাধিকার লঙ্ঘন করছে তা জানা সত্ত্বেও দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বিরুদ্ধে মামলাটি করেন ফিলিস্তিনিরা। মামলাকারী 5 ফিলিস্তিনি গাজা, পশ্চিম তীর ও যুক্তরাষ্ট্রে বসবাস করেন। 23 ডিসেম্বর 6টি দল নিয়ে শুরু হচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্ট। আর নতুন বছরের এপ্রিল-মে মাসে প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনা করছে হকি ফেডারেশন। জানালেন সংগঠনটির নতুন সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। বলেছেন, দাম্ভিকতা ঝেড়ে ফেলে ক্লাব কর্তাদের খেলোয়াড় বান্ধব সিদ্ধান্ত নিতে হবে। হকির নীল টার্ফ এখনও উজ্জ্বল, কিন্তু জোরালো হয়নি সাংগঠনিক কার্যক্রম। ইগো সমস্যার কারণে বছরের পর বছর লিগ হয়নি হকিতে, উদাসীনতা অন্যান্য টুর্নামেন্ট আয়োজনেও। তাই তো জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 9টি ফেডারেশনে অ্যাডহক কমিটি করে। এর একটি হকি ফেডারেশন। খেলা চলাকালীনের মধ্যেই আমরা ফার্স্ট ডিভিশন লিগের ক্লাবদের সাথে বসবো, ওনাদের সাথে আলাপ করব, ওনাদের জন্য কোনটা সুবিধা, কোন সময়টা সুবিধা, টুর্নামেন্ট আমরা যেন শুরু করতে পারি লিগ। এর সাথে সেকেন্ড ডিভিশনের সাথেও বসবো, প্রিমিয়ার লিগের সাথেও বসবো। কি আমরা হয়তো এপ্রিল-মে দিকে আমরা লিগ শুরু করে দিতে পারবো। 18 সদস্যের নতুন কমিটি প্রথম নির্বাহী সভা করেছে গত সপ্তাহে। তাদের লক্ষ্য নিয়মিত খেলা আয়োজনের। আমরা বিজয় দিবস হকি টুর্নামেন্ট আমরা করব, ওটার জন্য যতটুকু যা করার আমরা করতেছি। 23 ডিসেম্বরের 23 তারিখে শুরু হচ্ছে। দ্রুত দেশের হকিতে ক্যালেন্ডার ঘোষণার কথা জানান এই কর্মকর্তা। ক্যালেন্ডার তৈরি করলে হবে না, এই ক্যালেন্ডার তৈরি করতে আমাদের ক্লাবের সহায়তা লাগবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এবার থাকছে ভিন্ন রকমের খবর।
প্রযুক্তি কাজে লাগিয়ে কৃত্রিমভাবে সূর্যগ্রহণের পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। সূর্য নিয়ে আরও বিশদ গবেষণার জন্য এই উদ্যোগ ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রভাব 3 নামের এই মিশনে 2টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে, যা প্রথমবার মহাকাশের আবহাওয়াকে নিয়ন্ত্রণকারী সূর্যের করোনা অঞ্চলকে পর্যবেক্ষণ করবে। পৃথিবী ও এর একমাত্র উপগ্রহ চাঁদের নিজস্ব কোনো আলো নেই, ফলে তাদের আলোর একমাত্র উৎস সূর্য। নিজ কক্ষপথে ঘোরার সময় চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে, তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা পায়। ওই মুহূর্তকে বলা হয় সূর্যগ্রহণ। প্রকৃতির এসব মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় পৃথিবীবাসীকে। তবে এবার কৃত্রিম উপায়ে সূর্যগ্রহণের উদ্যোগ নিয়েছেন ইউরোপের বিজ্ঞানীরা। এর জন্য অকাল্টার ও করোনাগ্রাফ নামের বিশেষ 2টি স্যাটেলাইট তৈরি করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি, যার একটি সূর্যকে ঢেকে রাখবে এবং অন্য স্যাটেলাইটটি এই ঘটনা পর্যবেক্ষণ ও রেকর্ড করবে। সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়ার বাইরে সূর্যের যে উজ্জ্বল অংশটি দেখা যায় তার নাম করোনা। বিজ্ঞানীরা বলেন এই করোনা অঞ্চলটি মহাকাশের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে, যা সূর্যগ্রহণ ছাড়া খালি চোখে দেখা যায় না। পোপ 3 নামের এই মিশনের মূল উদ্দেশ্য সূর্যের করোনা অঞ্চল নিয়ে গবেষণা, যা এর আগে কখনো করা হয়নি। মহাকাশের অনেক অজানা রহস্য জানতে এই গবেষণা সহায়তা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। টঙ্গীতে ইজতেমা ঘিরে তাবলিগের 2 পক্ষের তুমুল সংঘর্ষ, 4 জন নিহত, আহত শতাধিক। তাবলিগের মুরব্বীদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক, হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস। 10 ট্রাক অস্ত্র মামলার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরসহ 7 আসামি হাইকোর্টে খালাস। শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ আনলেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। আর দর্শক, এই ছিল এখনকার মতো। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।